আচ্ছা, 21 নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখতে পারবা এটা অন্যতম একটা কঠিন একটা প্রশ্ন, যেটা দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছে। ঠিক আছে, এই জিনিসটা জানতে গেলে তোমাকে একটু ডিপ পড়াশোনা করতে হবে, নাহলে তুমি পারবে না। প্রথমে বলতেছে প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে। ঠিক আছে, এই প্রশ্নটা অ্যান্সার করার আগে তোমাকে জানতে হবে আসলে ট্রান্সলেশন কি। ট্রান্সলেশন কি যদি তোমাকে জানতে হয়, সিম্পল ওয়েতে একটা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে যদি জানতে হয় তাহলে কিভাবে জানবে এটা একটু বলে দিকে খেয়াল করো। মনে রাখবে ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি করা হয়, তখন যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তাকে আমরা কি বলি বলতো? ট্রান্সক্রিপশন। আর যদি আরএনএ থেকে কখনো আমরা প্রোটিন তৈরি করতে চাই, আরএনএ থেকে যদি কখনো প্রোটিন তৈরি করতে চাই, তাহলে যে জিনিসটা হবে তার নাম হবে ট্রান্সলেশন। তাহলে এক কথায় ট্রান্সলেশন প্রশ্নটা কি বলছে যে প্রি এমআরএনএ এর যে অংশে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে কি বলে। দেখো প্রশ্নটা কিন্তু ভেঙে নিয়েছি। আসলে এটাকে কি বোঝাচ্ছে, মানে আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে হবে, তাহলে কোডিং ফর্ম আর নন কোডিং ফর্ম সম্পর্কে তোমাকে জানতে হবে। কারণ আমাদের বডির প্রত্যেকটা কোষ কিন্তু পারফর্ম করে থাকে জেনেটিক কোডের মাধ্যমে, এবং এই কোডিং এবং নন কোডিং এর একটা ক্রোমো আছে, আসলে যেটাকে আমরা বলি নিউক্লিওটাইডের ক্রোমো। তোমরা নিউক্লিওটাইডের নাম শুনছো, আসলে প্রত্যেকটা কোডিং ফর্ম হচ্ছে একটা নিউক্লিওটাইডের ক্রোমো। এক কথায় সিম্পল সেন্টেন্সে মনে রাখবা, কোডিং যদি করতে হয় তাহলে কোডিং এর জন্য কোডিং ফর্ম হচ্ছে এক্সনস। কোডিং ফর্ম কি বলতো? এক্সনস। এবং নন কোডিং ফর্ম হচ্ছে ইন্ট্রনস। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে হবে, মানে কোডিং ফর্ম তৈরি করতে হবে। তাহলে অ্যানসার কোনটা হবে অবশ্যই বলতো? যে বলছি কোডিং ফর্ম হচ্ছে এক্সনস, নন কোডিং হচ্ছে ইন্ট্রনস। তাহলে অ্যানসার হবে অবশ্যই কোনটা? এক্সনস। ঠিক আছে, যে ইন্ট্রনস হবে না, নন কোডিং বলে ইন্ট্রনস হইতো। স্প্লাইসিং হচ্ছে টোটাল এদের ক্রোমোকে আমরা একসাথে বলি স্প্লাইসিং বা জিন স্প্লাইসিং ক্রোমো। আর নিউট্রন হচ্ছে একটা এদের তো টোটালি এতগুলো জিনিসের একক হিসেবে কাজ করে একটা নিউট্রন। ওকে, সো বুঝতে পারছো এটা একটা কঠিন প্রশ্ন ছিল, একটু তোমাকে জেনে তারপর অ্যান্সার করতে হবে। 22 নম্বর চলে আসো, উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে। মনে রাখো তোমাদের ফ্যাক্টরি কাকে বলে বা কোনটির একক কি, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে এবং সেখান থেকে প্রতি বছর আসলে প্রশ্ন হচ্ছে। সেই জায়গা লক্ষ্য করলে তোমাদেরকে আমি একটু বলি, প্রশ্ন বলেছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে। অ্যান্সার করার জন্য কি করতে হবে, আমাকে একটু মুখস্থ ধাঁধি পড়া এটা, বাট তোমাকে অ্যাজ ইউজুয়াল যদি প্রত্যেকটা জিনিসকে আমি বুঝিয়ে ফেলি তাহলে একবারে একটা কোশ্চেনের মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারছো। একটু খেয়াল করো, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কি বলতো? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কি? পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর, বা বাংলায় বলি কোষের শক্তি ঘর। এবার আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সাধারণত যেখান থেকে বিশেষ দুইটা জিনিস তৈরি হয়, একটা নাম হচ্ছে রাইবোজোম এবং এখান থেকে আরেকটা জিনিস তৈরি হয় গলগি বডি। একটু খেয়াল করো, অনেকেই কিন্তু এই কারণে হয়তো মনে করতে পারে অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। না, বলেছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, আমি কিন্তু বলি না এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। বলছি কি যে এখান থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা রাইবোজোম আর একটা কি গলগি বডি। আরো ক্লিয়ার করলে, যদি ক্লিয়ার করে বলতে চাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অমসৃণ এবং আরেকটা হচ্ছে মসৃণ। এই অমসৃণ জায়গা থেকে রাইবোজোম এবং মসৃণ জায়গা থেকে সাধারণত গলগি বডি তৈরি হয়। এবার আসো গলগি বস্তু বলে একটা বডি পয়েন্ট আছে, গলগি বস্তু বলে, এটাকে বলি গলগি বডি। আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার আমাদের এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি মূলত আমাদের এই গলগি বডিকে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি মূলত তাহলে তাকে গলগি বডিকে। রাইবোজোম হচ্ছে লাস্ট অপশন, এটা একটু বলে রাখি। রাইবোজোমকে আমরা বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলি প্রোটিন ফ্যাক্টরি বা আমিষ তৈরির কারখানা। প্রোটিন ফ্যাক্টরি বা কি বলি বলতো? আমিষ তৈরির কারখানা। এইভাবে দেখো, তুমি যদি একটা প্রশ্ন সলভ করো এইভাবে দেখো কতটা তথ্য তোমার মাথায় চলে আসছে। এখন তোমাকে যদি এই চারটা পয়েন্ট থেকে যে কোনো প্রশ্ন আসে তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারতেছো। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। এরপরে আসো আমরা 23 নম্বরে চলে যাই, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে। এটা সাধারণত কোষ ও কোষের গঠনের এই অধ্যায়ের প্রশ্ন না, এটা মূলত কোষ বিভাজন অধ্যায়ে আছে, কারণ ওখানে মূলত কোষের বিস্তারিত আলোচনা আছে বিভাজনের পাঠ থেকে। আচ্ছা, এখানে বলতেছে পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলে। এসছে কোথায়? সিলেট বোর্ড 2022 সালে। কোথায় এসছে বলতো? সিলেট বোর্ড 2022 সালে। গুড। আচ্ছা, আমি তোমাকে যদি একটু ক্লিয়ার করে বলতে চাই, একটা কোষের মৃত্যু হয় দুই ভাবে। আবারও বলি, একদম ইজিলি মনে রাখো, একটা কোষের মৃত্যু ঘটে দুই ভাবে। একটা মৃত্যু ঘটে স্বাভাবিকভাবে, ধরো আমাদের সে টু সে আমি বলতে পারি
আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা কি অবশ্যই একটা কোষ, এবং এই কোষটা সাধারণত দেখো 120 দিন পর পর নিয়মিতভাবে 120 দিন পর পর প্রত্যেকটা লোহিত রক্তকণিকা কি হচ্ছে, মৃত্যু করতেছে। এটাকে আমরা বলি কি স্বাভাবিক মৃত্যু। কোষের এই স্বাভাবিক মৃত্যু, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে যদি লিখে দিতে চাই, নোট ডাউন করবা যেহেতু তোমরা, কোষের স্বাভাবিক মৃত্যু যেটা, কোষের স্বাভাবিক মৃত্যু, আর একটা হচ্ছে কি পুষ্টির অভাবে মৃত্যু। একটা স্বাভাবিক মৃত্যু আর একটা কোষের পুষ্টি পৌঁছায় নাই তাই সে মৃত্যু ঘটবে, পুষ্টির অভাব। ঠিক আছে, তাহলে কোষের মৃত্যু দুই ভাবে হবে, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা কি অস্বাভাবিক, যেটাকে আমরা বলবো পুষ্টির অভাবে। কোষের এই স্বাভাবিক মৃত্যুকে আমরা বলবো অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আরো একটু নোট ডাউন করবা, কোষের এই স্বাভাবিক মৃত্যুকে আমরা বলি, আরেকটা ভাষায় বলতে পারি জেনেটিক্যালি মৃত্যু। ঠিক আছে, জেনেটিক্যালি মৃত্যু বলতে পারি। আচ্ছা, এবার আসো পুষ্টির অভাবে যে মৃত্যুটা ঘটবে, এটার নাম হচ্ছে নেক্রোসিস। এটাকে বলি কি নেক্রোসিস। ঠিক আছে, এটাকে বলি নেক্রোসিস। তাহলে খুঁজে বের করার ট্রাই করো কোথায় নেক্রোসিস আছে। খেয়াল করে দেখো, অ্যাপোপ্টোসিস বলেছিলাম, অ্যাপোপ্টোসিস হচ্ছে স্বাভাবিক মৃত্যু। টক্সিসিস মানে এটা হচ্ছে বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যু। টক্সিটোসিস, এটা বিষক্রিয়ার মাধ্যমে কোনো কোষের মৃত্যু ঘটলে তাকে আমরা বলবো টক্সিটোসিস। আর হচ্ছে নিউট্রোটক্সিস। ঠিক আছে, নিউট্রোটক্সিস, এটাকে আমরা ক্লিয়ারলি বলতে গেলে বলবো নিউট্রোটক্সিস। এটা হচ্ছে নিউরনের, অর্থাৎ কোনো কারণে যদি তোমার সংবেদীয় অঙ্গে বা স্নায়ুর কোনো কোষের মৃত্যু ঘটে থাকে তাকে বলবো নিউট্রোটক্সিস। আর যেটাকে আমরা বলবো পুষ্টির অভাবে মৃত্যু, সেটাকে আমরা বলবো কি নেক্রোসিস। ঠিক আছে, এই তিনটা জিনিসই সাধারণত আমরা অ্যাপোপ্টোসিসের মধ্যে পড়ে। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, যেটা পুষ্টির অভাবে মৃত্যু বলে নেক্রোসিস। আমি একটা উপায় মনে রাখতাম, যেমন নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ কি কখনো ভালো জিনিস না, এটা একটু কি ভয়ঙ্কর, একটু দেখতেও একটু ভয় লাগে। তার মানে কি নেকড়ে বলি না, নেকড়ে নেকড়ে বাঘ, তার মানে কি এটা একটা ভালো জিনিস না। তাহলে কোষের যে জিনিসটা ভালো জিনিসের কারণে মৃত্যু, ভালো ভালো না অর্থাৎ খারাপ জিনিসের কারণে মৃত্যু ঘটবে, সেটাকে আমরা বলবো কি নেক্রোসিস। ওকে, ডান। এভাবে একটু মনে রাখার ট্রাই করবো, খুব ভালো লাগবে। আচ্ছা, কোষ বিভাজনের সময় 24 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা এসেছে দিনাজপুর বোর্ড 2017 সালে। ঠিক আছে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা সাধারণত কাজ থেকে প্রশ্ন আসছে, অঙ্গাণুর কাজ। মনে রাখো, প্রত্যেকটা অঙ্গাণুর কাজ গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে বলে দিব এবং সলভ করেও দেখাবো কোন অঙ্গাণু থেকে কোন অঙ্গাণুর কাজটা গুরুত্বপূর্ণ। এবং এটার কাঙ্ক্ষিত আনসার কোষ প্লেট তৈরিতে আসলে সাহায্য করে গলগি বডি। কোনটা বলতো? গলগি বডি, মানে ক নম্বর। আচ্ছা, এবার যদি বলো যে ভাইয়া আরো বাকিগুলো কিছু একটু বলে দেন। আর রাইবোজোমের মাধ্যমে সাধারণত কি হয় জানো? রাইবোজোম যেমন আমরা বলি কি অ্যাজ ইউজুয়ালি সে প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে, কিন্তু এর পাশাপাশি সে আবার তোমার হচ্ছে কার্বোহাইড্রেট সঞ্চয় করতে সাহায্য করে। এটা কিন্তু আনকমন একটা পয়েন্ট বললাম। মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলস হচ্ছে আমাদের একটু আগে তোমরা যে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন পড়ছিলে, এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং সে কোষ বিভাজনে আবার সাহায্য করে। লাইসোজোম, এটাকে সাধারণত সুসাইডাল ব্যাগ বলি, আত্মঘাতী থলিকা বলি। এটা সাধারণত কি করে জানো? লাইসোজোম সাধারণত হাইড্রোলাইটিক এনজাইমের আধার, যেটা ফ্যাগোসাইটোসিস করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ কোন একটা কোষকে, ধরো না তোমার ভাইরাস বা ব্যাকটেরিয়া কোন একটা তোমার বডিতে ঢুকছে, এটা ডাইরেক্টলি ভক্ষণ করবে, যে ভক্ষণ অর্থাৎ গিলে খাবে যে জিনিসটা, তার নাম হচ্ছে লাইসোজোম। সো অবশ্যই এখান থেকে চারটা পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছো। চলে যাও 25 নম্বরে। বলতে বলতে সেই লাইসোজোম হাজির। লাইসোজোম কে আবিষ্কার করেন? আমি অলরেডি তোমাদের এই সলভ করার আগে যে প্রশ্নটা সলভ করেছিলাম তখন কিন্তু বলেছি লাইসোজোম আবিষ্কার করে ক্রিশ্চিয়ান দা দুবে। একটু খেয়াল করো ক্রিশ্চিয়ান দা দুবে কোথায় আছে, সেখানে দেখো দা ক্রিশ্চিয়ান অপশনটি নেই, দা দুবে আছে। এটাই অ্যান্সার হবে। রবার্ট ব্রাউন অলরেডি আমরা জানি যে রবার্ট ব্রাউন সাধারণত নিউক্লিয়াস আবিষ্কার করে। রবার্ট ব্রাউন সাধারণত নিউক্লিয়াস আবিষ্কার করছেন। আচ্ছা, এরপর আসো রবার্ট হুক সাধারণত কোষ আবিষ্কার করছেন। রবার্ট হুক সাধারণত কোষ আবিষ্কার করছে। আর ক্যামিলো গলগি হচ্ছে গলগি বডি আবিষ্কার করতে পারছেন। সো দেখছো কতটা ইজিলি আমরা সলভ করতে পারতেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি এইভাবে ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষার ভীতি, আমি মনে কিভাবে তোমাদের আর ভীতি থাকতে পারে। আমার শুধু প্রশ্ন এটাই, দেখো তো আমি কত সুন্দর করে প্রত্যেকটা ইনফরমেশন ওয়াইজ লিখে লিখে তোমাদেরকে অপশন দেখাচ্ছি। তাহলে এরপরে আর কি বাদ থাকে আমি জানি না। চলে যাই 26 নম্বরে। নিম্নের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? এই প্রশ্ন অ্যান্সার করা দেখো আবার টাফ হয়ে যাচ্ছে, তার মানে কি এই প্রশ্নটা আবার একটু হার্ড কোশ্চেন।
কেন? কারণ এই প্রশ্নটা হার্ড বলেই পরপর 2 বছর 2টা বোর্ডে চলে এসেছে। কারণ আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম বিগত বছরের প্রশ্ন সাপোজ এসেছে ঢাকা বোর্ডে, সেই প্রশ্নটা তুমি পড়তেছো না, কিন্তু ওই প্রশ্নটাই কিন্তু ঢাকা বোর্ডে গত বছর পড়লেও এই বছর কিন্তু অন্য একটা বোর্ডে চলে আসতে পারে। সেটা তার প্রমাণ এখানে দেখো, এটা অলরেডি ঢাকা রাজশাহী বোর্ডে 2022 সালে এসেছিল, কিন্তু ঠিক একই প্রশ্নটা কিন্তু 23 সালে ঢাকা বোর্ডে দিয়ে দিয়েছে। কতটা ইম্পর্টেন্ট এবার ভাবো। আচ্ছা, বিন্দুর কোন অঙ্গনটি অটোলাইসিস ঘটায়? তাহলে এই অ্যান্সার করার জন্য তোমাদের তাকে জানতে হবে অটোলাইসিস কি। অটোলাইসিস হচ্ছে সেই প্রক্রিয়া যেটাকে আমরা বলি স্বগ্রাসী প্রক্রিয়া। স্বগ্রাসী, এর বাংলা হচ্ছে স্বগ্রাসী। স্বগ্রাসী মানে কি? নিজেই নিজের কোষকে নিজেই নিজের কোষকে খেয়ে ফেলে, গিলে ফেলে, ভক্ষণ করে ফেলে। ঠিক আছে, অটোলাইসিস ঘটায় কে জানো? সাধারণত একটু আগে তোমাদেরকে বলেছিলাম ফ্যাগোসাইটোসিস বা ভক্ষণ করে কে বলতো? লাইসোজোম। এই লাইসোজোম যখন কোনো একটা বিষাক্ত কোষকে বা তোমার একটা কোষ ক্ষতি করবে বাইরে থেকে ঢোকার পরে, বা কোনো একটা জীব তোমার ভিতরে ঢুকছে যেটার কারণে তোমাকে ক্ষতি করবে, সেই কোষটাকে সে কি করতে পারে? সে ভক্ষণ করতে চায় বা গিলে খেতে চায়। এই জন্য সে হাইড্রোলাইটিক এনজাইম ব্যবহার করে। কোন এনজাইম? আমি লিখে দিচ্ছি, হাইড্রোলাইটিক এনজাইম ব্যবহার করে। এই এনজাইমকে ব্যবহার করে সে কি করে? সেই কোষটাকে, বিষাক্ত কোষকে ভক্ষণ করতে যায়। এই ভক্ষণ করতে যাওয়ার সময় সে অনেক সময় নিজের উপকারী কোষকেও কি করে ফেলে? ভক্ষণ করে ফেলে। মানে যেটাকে যে প্রক্রিয়া এটা ভক্ষণ করে ফেলতেছে, নিজেই নিজের উপকারী কোষকে ভক্ষণ করে ফেলতেছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অটোলাইসিস বা স্বগ্রাসী। এই সেম প্রক্রিয়ার কারণে আমরা লাইসোজোমকে বলি সুসাইডাল ব্যাগ, অর্থাৎ আত্মঘাতী থলিকা। সুসাইডাল ব্যাগ অথবা আত্মঘাতী থলিকা। তাহলে অবশ্যই তোমরা অলরেডি বুঝতে পেরেছো অ্যানসারটা কোনটা হবে। অ্যানসার হবে লাইসোজোম। খুঁজে বের করো কোথায়, এই যে ক নম্বরে আছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার লাইসোজোম। ঠিক আছে, প্রশ্ন করতে পারো সেন্ট্রিওল গলগি বডি রাইবোজোম কি করে? অলরেডি আমি গলগি বডি নিয়ে বলেছি, রাইবোজোম নিয়ে বলেছি। সেন্ট্রিওল মনে রাখবা, সেন্ট্রিওলের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা শুক্রাণু গঠন করে। এটা কি করে বলতো? শুক্রাণু গঠন করে। ঠিক আছে, ডান। চলে যাও আমাদের পরের প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন বলতেছে কোন অঙ্গাণুটি অটোফ্যাগের সাথে জড়িত? আই থিংক তোমাকে আর বলা লাগবে না, এর আগের প্রশ্নটা সলভ দেখলে। অটোফ্যাগি মানে কি বলতো? যেটাকে আমরা বলি স্বগ্রাসী বা অটোলাইসিস, যে প্রক্রিয়াকে বলতেছি কি স্বগ্রাসী প্রক্রিয়া বা সুসাইডাল ব্যাগ, একটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে লাইসোজোম। তাহলে এই অ্যানসারটা কোনটা হবে? লাইসোজোম। দেখো এই প্রশ্নটা কিন্তু এসেছে কতগুলা বোর্ডে, 3টা বোর্ডে, রাজশাহী বোর্ড 2023, যশোর বোর্ড 16, ঢাকা বোর্ড 15। কতটি ইম্পর্টেন্ট এবার বুঝতে পারছো। আচ্ছা, চলে যাই এরপরে আমরা চলে যাব কোথায়? দেখো এরপরে আমরা 28 নম্বর প্রশ্নে যাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি? দানাদার বস্তু কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে জিনিসটা থাকবে অবশ্যই কি থাকবে বলতো? জিন তো থাকবেই না, এটা আলাদা পার্ট। যে কোনো কোষে জিন থাকতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অন্ততপক্ষে লাইসোজোম থাকবে না। তখন কি থাকবে না বলতো? লাইসোজোম আলাদা অঙ্গাণু। লাইসোজোম হচ্ছে কি বলতো? আলাদা অঙ্গাণু। রাইবোজোম আলাদা অঙ্গাণু। জিন থাকবে প্রত্যেকটা কোষে, বাট তাহলে বাকি আছে কোনটা? ভেসিকল। তাহলে ভেসিকল থাকবে। মনে রাখবা সিস্টানি ভেসিকল টিউবুলস, এগুলো হচ্ছে সিস্টানি ভেসিকল টিউবুলস, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। চলো এরপরে 29 নম্বর চলে যায়। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? মাইটোকন্ড্রিয়ার কয়েকটা নাম আছে। ঠিক আছে, চলো একটু খেয়াল করি কি কি নাম আছে। যেমন মাইটোকন্ড্রিয়ার নাম আছে বেন্ডা নামকরণ, বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে থাকে। অনেক সময় পরীক্ষা দিতে পারে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? কার্ল বেন্ডা নামকরণ করে। ঠিক আছে, তার এখানে অনেকগুলো নাম পাওয়া যায়। ফিলা নাম পাওয়া যায়, বায়োব্লাস্ট নাম পাওয়া যায়, মাইটোব্লাস্ট নাম পাওয়া যায়, কিন্তু সার্কাসম কিন্তু পাবা না। সরি, হ্যাঁ ইয়েস, সার্কাসম তুমি পাবা না, বাকি তিনটা পাবা। বলছে তো অন্য নাম নয়, তাহলে অ্যান্সার হবে কোনটা? ক। এবার চলে যাও 30 নম্বর। শক্তি উৎপাদনের জন্য জড়িত কোনটি? তোমরা জানো পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। তাহলে নতুন করে বলা লাগবে না। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলতেছি বলতো? পাওয়ার হাউস বলতেছি। পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে অবশ্যই আমরা কি বলতেছি? পাওয়ার হাউস বলে নামকরণ করতেছি। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায়? এই যে, তো অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, নিউক্লিয়াস কিন্তু কখনোই হবে না, মনে রাখো। ওকে, এরপর চলে যাও। এনার্জি কারেন্সি শব্দটি কোন অঙ্গাণুর সাথে জড়িত? এনার্জি কারেন্সি, ঠিক আছে, এটা অলরেডি জানো। একই প্রশ্ন কিন্তু আবার এসেছে। তাহলে একটা প্রশ্ন সলভ করলে কতগুলো প্রশ্ন কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারতেছো। এনার্জি কারেন্সি বলতে কাকে বোঝাবো? আমরা মাইটোকন্ড্রিয়াকে বলবো। চলে যাই আমরা 32 নম্বর। কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটি? একই প্রশ্ন। দেখো একবার যদি তুমি ভালোভাবে সলভ করতে পারো, কতটি প্রশ্ন তুমি ইজিলি একবারে অ্যানসার করতে পারতেছো। এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডের প্রশ্ন। অবশ্যই কোনটি হবে? মাইটোকন্ড্রিয়া হবে, খ নম্বর।
চলে যাই আমরা 33 নম্বর, কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু। এবার একটু তোমাকে বুঝতে হবে কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু, কোথায় ডিএনএ বহন করবে, ঠিক আছে। অ্যাজ ইউজুয়ালি এই অ্যানসারটা করার জন্য আবার তোমাকে একটু ভাবতে হবে, যেমন লাইসোজোম, সেখানে কিন্তু সাধারণত ডিএনএ বহন করে না, সাধারণত লাইসোজোমের ভিতরে কি থাকে না, ডিএনএ থাকে না। রাইবোজোমের ভিতরে সাধারণত ডিএনএ থাকে না, গলগি বডির ভিতরে সাধারণত ডিএনএ থাকে না। ডিএনএ থাকবে অবশ্যই কোথায় জানো, মাইটোকন্ড্রিয়াতে। এই কোষের পাওয়াটাকেই আমরা বলতেছি, এবং এর ভিতরে কি থাকবে, ডিএনএ থাকতে বাধ্য, কারণ এর ভিতরে ক্রোমাটিন তন্তু দেখা যায়। নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়, ঠিক আছে। এটা আবার একটা প্রশ্ন, বৃত্তাকার ডিএনএ পাওয়া যাবে কোথায়, তাই তো। চলে যাই, এটা অনেক ভাবার একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, আগে একটু বলি বৃত্তাকার ডিএনএ কি, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু বলি, তারপর তুমি বোঝার ট্রাই করো, কারণ এটা একটু এক্সেপশনাল প্রশ্ন, তাহলে আলাদা করে বলি।